সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমাকে রাজ টিভির পর্দায় দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাই রাজ টিভির নিয়মিত আয়োজন বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি দ্বারা আয়োজিত ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট। এবং আজ আমরা কথা বলবো সিস্টেমিক স্ক্লেরোসিস নিয়ে। খুব গালভরা একটা শব্দ, শব্দটি অনেকের কাছে অপরিচিত, কিন্তু এ সম্পর্কে আমাদের জানার প্রয়োজন রয়েছে। দর্শক, সে প্রয়োজনীয়তা থেকেই আজ আমরা এ বিষয়ে কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে আমাদের সাথে গেস্ট এক্সপার্ট হিসেবে যিনি আছেন, দর্শক পরিচয় করে দিই আমাদের গেস্ট এক্সপার্টের সাথে। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান সজীব স্যার, এমবিবিএস, বিসিএস, এমডি রিউমাটোলজি, ইসিআরডি সুইজারল্যান্ড, রিউমাটোলজি অ্যান্ড মেডিসিন স্পেশালিস্ট, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, ঢাকা। স্যার আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাই আমাদের আলোচনায়। স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিচ্ছেন, আমরা জানি ব্যস্ত সময় পার করেন স্যার। আপনি একজন চিকিৎসক হিসেবে আপনার অনেক দায়িত্ব, তার মাঝেও স্যার আমাদের জন্য সময় বের করেছেন। তার জন্য রাজ টিভি পরিবারের পক্ষ থেকে এবং ডেল্টা ফার্মার পক্ষ থেকে আপনাকে অশেষ কৃতজ্ঞতা জানাই স্যার। আপনাদেরকেও ধন্যবাদ। স্যার আমি একটু আমার দর্শকদের জানিয়ে দিই আমাদের সাথে আলোচনায় কিভাবে যুক্ত হবেন। দর্শক, আমাদের সরাসরি দেখছেন রাজ টিভি এবং রাজ টিভি হেলথ থেকে। আমাদের লাইভ চলাকালীন সময়ে সিস্টেমিক স্ক্লেরোসিস রোগ এবং তার চিকিৎসা বিষয়ে যে কোনো প্রাসঙ্গিক প্রশ্ন যদি থাকে, আমাদের কমেন্ট সেকশনে নাম, বয়স এবং আপনাদের প্রশ্নটি অথবা আপনাদের সমস্যার কথা একটু বিস্তারিত লিখে আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান দিতে। আমাদের আজকের এই আয়োজনের সায়েন্টিফিক পার্টনার বরাবরের মতো ডেল্টা ফার্মা লিমিটেড এবং পাওয়ার্ড বাই ইউপাসিট টফাসিট। দর্শক, দেরি না করে যার যে ক্ষেত্রে প্রশ্ন আছে আমাদের কমেন্ট সেকশনে প্রশ্ন করতে থাকুন এবং দেখছেন এপিসোড 86। দর্শক, আমরা চলে যাই আমাদের মূল আলোচনায় সিস্টেমিক স্ক্লেরোসিস রোগ এবং তার চিকিৎসা সম্পর্কে ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান সজীব স্যারের কাছে। স্যার শুরুতেই আসলে জানতে ইচ্ছে করছে সিস্টেমিক স্ক্লেরোসিস কি, যেহেতু স্যার এই বিষয়ে দর্শকদের মাঝে অনেকেই হয়তো জানেন না, এই শব্দটিও হয়তো অনেকের কাছে অপরিচিত। স্যার একটু যদি বলে দিতেন সিস্টেমিক স্ক্লেরোসিস কি। আসলে আমরা মোটামুটি সবাই কম বেশি জানি যে পৃথিবীতে প্রায় 600 রকম বাতরোগ আছে। এর ভিতরে কিছু কিছু বাতরোগ আছে শুধু স্পেসিফিক কোনো একটা রিজনকে ধরে, আবার কিছু কিছু বাতরোগ আছে যেটা সারা শরীরের যে কোনো জায়গাকে ধরতে পারে। এরকম একটি বাতরোগ হচ্ছে সিস্টেমিক স্ক্লেরোসিস। আসলে সিস্টেমিক স্ক্লেরোসিস কি হয়? স্ক্লেরোসিস কথাটা শব্দটা হলো মোটা হয়ে যাওয়া, শক্ত হয়ে যাওয়া। মানে যে কোনো জায়গায় যদি আমরা মেডিকেল টার্ম স্ক্লেরোসিস ইউজ করি, বুঝতে হবে যে ওই জায়গাগুলো আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে। সিস্টেমিক স্ক্লেরোসিস তার মানে আমরা বুঝতে পারছি যে শরীরের বিভিন্ন জায়গায়, স্পেশালি সবচেয়ে বেশি এটা অ্যাটাক করে ত্বককে, স্কিনকে। তার মানে এটা শরীরের চামড়াটা আস্তে আস্তে মোটা হয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে। এবং একই সাথে সে শরীরের ভিতরে বিভিন্ন অঙ্গকেও ধরতে পারে, যেমন হার্ট, লাংস, কিডনি, তারপর আপনার খাদ্যনালী যেটা আছে সেখানে ধরতে পারে। কিন্তু সবচেয়ে বেশি এটাকে অ্যাটাক করে চামড়াকে। এবং এটা আরেকটা নাম বলা হয় স্ক্লেরোডার্মা, মানে আপনার চামড়াটা শক্ত হয়ে যাওয়া, স্ক্লেরোসিস হয়ে যাওয়া। মোদ্দা কথা যদি আমি বলি যে শরীরের এই একটা রোগে, সিস্টেমিক স্ক্লেরোসিস রোগে শরীরের চামড়া শক্ত ও মোটা হয়ে যায়। এর ফলে শরীরের ত্বকের অবস্থা, চুলগুলো পড়ে যেতে থাকে, ত্বকটাতে আস্তে আস্তে ডিপিগমেন্টেশন হয়, যেটাকে আমরা সল্ট এন্ড পিপার অ্যাপিয়ারেন্স, যে সাদা কালো সাদা কালো হতে থাকে। এটা হলো মূল রোগ। এছাড়াও হাতে বিভিন্ন রকমের আঙ্গুলে ঘা হওয়া, খাদ্যনালীতে সমস্যা হওয়া, খেতে সমস্যা হওয়া, এই ধরনের সমস্যাগুলো হয়। একই সাথে লাংসকে যেটা এফেক্ট করে সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট কমন। এবং সেক্ষেত্রে কি হয়, আপনার শ্বাসকষ্ট হয়, কাশি হয়, বুক দরফর করে, এই প্রবলেমগুলো অ্যারাইজ করে। ধন্যবাদ স্যার। স্যার সিস্টেমিক স্ক্লেরোসিস রোগটি আসলে কেন হচ্ছে, এর পেছনে কারণ কি? স্যার এটা কি কোনো অটোইমিউন ডিজিজ? এটাতে কারা আক্রান্ত হচ্ছেন মূলত স্যার? সিস্টেমিক স্ক্লেরোসিস সাধারণত একটি কানেকটিভ টিস্যু ডিজিজ। কানেকটিভ টিস্যু ডিজিজ বলতে আমরা কানেকটিভ টিস্যু বলতে বোঝায় চামড়া, রক্তনালী, হাড়, এই জায়গাগুলোকে, বা মাংস, বা আমরা যেটাকে বলি আর কি মাসল, এই জায়গাগুলোকে যারা বেশি আক্রমণ করে তাদেরকে বলা হয়, যেগুলোকে বলা হয় কানেকটিভ টিস্যু, এবং এইগুলোকে যারা আক্রমণ করে তাদেরকে বলা হয় কানেকটিভ টিস্যু ডিজিজ। সিস্টেমিক স্ক্লেরোসিস হলো একটি কানেকটিভ টিস্যু ডিজিজ। এটি সবচেয়ে বেশি হয় ফিমেলদের, বলা যায় যে 9:1, 9 জন ফিমেল হলে একজন মেলদের হয়। এবং সবচেয়ে কমন এজটা হলো 30 থেকে 50 বা 20 থেকে 50, এই এজটাতে বেশি, গ্রুপটাতে বেশি হয়। সাধারণত 30-এর পরে বা 40-এর পরে যে এই রোগটা বেশি আক্রমণ করে, মহিলাদের আক্রমণ করে। এবং এই কানেকটিভ টিস্যু ডিজিজগুলো হলো অন কাইন্ড অফ অটোইমিউন ডিজিজ, মানে হলো
শরীরের ভিতরের সাথেই ভিতরের যুদ্ধ লাগা, মানে গৃহযুদ্ধ টাইপ অনেকটা আমরা বলতে পারি, যে ঘরের ভিতরে যখন নিজেদের ভিতর যুদ্ধ লাগে তখন শরীরে যে আক্রান্তটা হয় সেটা হলো ওয়ান কাইন্ড অফ অটোইমিউন ডিজিজ। সাধারণত আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেটা সাধারণত বাইরে থেকে কোনো যখন জীবাণু ঢুকে তখন সেই জীবাণুর এগেনস্টে ফাইট করে, যুদ্ধ করে। কিন্তু এই রোগগুলোতে, অটোইমিউন ডিজিজ গুলোতে কি হয়, এই রোগ প্রতিরোধ ক্ষমতারা শরীরের ভিতরের অংশকে শত্রু মনে করে। ফলে কি হয়, যেটা আপনার শরীরের অংশ তাদের এগেনস্টে তারা যুদ্ধ শুরু করে, মারামারি শুরু করে। এর ফলে শরীরে যে নর্মাল ফাংশনটা হওয়ার কথা সেই নর্মাল ফাংশনটা হয় না, অ্যাবনর্মালিটি ডেভেলপ করে। এটাই হলো অন্যতম প্রধান প্যাথোফিজিওলজি। এবং এটা যদি কোনো স্পেসিফিক কারণ বলতে বলেন, আসলে এই কানেকটিভ ডিজিজগুলো বা অটোইমিউন ডিজিজগুলো আসলে স্পেসিফিক কোনো কারণ নেই। বিভিন্ন, এটাগুলো বলা মাল্টিফ্যাক্টরিয়াল ডিজিজ। মানে আপনি যদি জন্মগত হবে, জেনেটিক্যালি যদি আপনার কোনো জিনগত কোনো সমস্যা থাকে, বাইরের এনভায়রনমেন্টাল বিভিন্ন প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলো যদি থাকে, এই মাল্টিফ্যাক্টরিয়াল মিলে, কেউ কেউ বলা হয় স্মোকিং, কারো যদি স্মোকিং করে তাহলে সেই ক্ষেত্রে এই রোগটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। এই মাল্টিফ্যাক্টরিয়াল মিলেই আসলে এই রোগগুলো হয়। কিন্তু যদি বলো যে আসলে স্পেসিফিক কি কারণে হয়, আসলে স্পেসিফিক কোনো কারণ এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। কিন্তু এই রোগে ধন্যবাদ। অ্যান্টিবডি তৈরি হয়, যেটা আমি বললাম যে শরীরে কিছু অ্যান্টিবডি হয় রোগ প্রতিরোধ করার জন্য, যে অ্যান্টিবডি যেগুলা আসলে ভাইরাসকে বা ব্যাকটেরিয়া ঢুকে সেগুলোকে মারার কথা, ওই অ্যান্টিবডি গুলো কি করে শরীরের ভিতরে নিজের অংশের সাথে তারা মারামারি করে, এবং এর ফলেই রোগটা হয়। আর ধন্যবাদ স্যার। স্যার, আমাদের সিস্টেমিক স্ক্লেরোসিস সম্পর্কে যতটুকু বলেছেন আমরা মোটামুটি উপসর্গ সম্পর্কে একটা ধারণা পেয়েছি স্যার। বিভিন্ন ধরনের আহ, আহ, অংশকে যেহেতু এই সিস্টেমিক স্ক্লেরোসিস আক্রান্ত করছে, উপসর্গটাও আসলে বিভিন্ন হবে। তবে আমি যদি মোদ্দা কথা একটা অ্যাজ এ হোল স্যার, রোগীরা কি ধরনের উপসর্গ নিয়ে মূলত প্রেজেন্ট করছেন সে বিষয়ে যদি একটু ধারণা জানতে চাই স্যার, যদি একটু ধারণা দিতেন। এই রোগীর ক্ষেত্রে সবচেয়ে কমন সমস্যা যেটা হয় চামড়া। আমি বলেছি প্রধান আক্রান্ত থাকে রোগী। রোগী দেখতে পাবে যে আস্তে আস্তে তার চামড়াটা শক্ত হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, এবং তার মুখগুলো শাইনি হয়ে যাচ্ছে। হ্যালো স্যার, স্যার আমরা শুনতে পাচ্ছি আপনাকে স্যার। স্যার হ্যালো আপনি শুনতে পাচ্ছেন আমাকে স্যার? শোনা যাচ্ছে? জি স্যার, স্যার শুনতে পাচ্ছি স্যার। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? যেটা বলতেছিলাম যে চামড়াগুলো আসলে শক্ত হয়ে যায়, মোটা হয়ে যায়, চামড়াতে প্রচুর চুলকানি হয়। তাছাড়া কি হয়, সবচেয়ে কমন মানে যখন দেখা যায় যে কোনো পেশেন্ট যদি এই রোগে আক্রান্ত ঠান্ডা পানি বা ঠান্ডা ওয়েদারে যায়, তার হাতের আঙ্গুলের রঙের পরিবর্তন হয়, যেটাকে আমরা রেনোস, ফার্স্টে সাদা হয়ে যায়, তারপর হলো নীল, তারপর লাল হয়ে যায়। এটা হলো অনেক কমন। এবং দেখা যাবে যে তারা আস্তে আস্তে মুখটাকে, যেহেতু চেহারা বা চামড়ার মুখটা শক্ত হয়ে যাচ্ছে, সে মুখটা ওপেন করতে পারবে না ঠিক মতো। এবং হাতের চামড়া যেহেতু শক্ত হয়ে যাচ্ছে, দেখা যায় যে হাতের আঙ্গুলগুলো আস্তে আস্তে বাঁকা হয়ে যেতে থাকে। কারো কারো আঙ্গুলের মাথায় দেখা যায় ঘা হয়। এছাড়া তার গিরায় গিরায় ব্যথা করে। তার যদি আক্রমণ হয়, দেখা যায় খাদ্য বলে আমরা দুর্বল থাকে। এছাড়াও কি ফেলিওর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং মধ্য কথা যদি বলি, পেশেন্টের যদি কারো চামড়াটা আস্তে আস্তে শক্ত হতে থাকে, প্রচুর চুলকানি হয়, হাতের আঙ্গুলগুলোতে ব্যথা হয়, হাতের আঙ্গুলগুলো বাঁকা হতে থাকে, ঠান্ডা পায়ে আঙ্গুলের রঙের পরিবর্তন হয়, আঙ্গুলের মাথায় যদি ঘা হয়, তখন এই জিনিসগুলোকে আমরা বলি সিস্টেমের প্রাথমিক সিমটম বা প্রধান সিমটম। ধন্যবাদ স্যার। স্যার, যে উপসর্গগুলোর কথা বলছিলেন এই উপসর্গগুলো নিয়ে যখন রোগীরা আসছে এবং স্যার ধারণা করছেন যে তিনি সিস্টেমিক স্ক্লেরোসিসে হয়তো বা আক্রান্ত হয়েছেন, স্যার সেক্ষেত্রে কি কি দেখার বিষয় আছে? স্যার ক্লিনিক্যালি কি কি দেখা হয় এবং স্যার ল্যাব ডায়াগনোসিস দর্শক স্যার এই মুহূর্তে আমাদের সাথে নেই। আমরা আশা রাখছি স্যার খুব তাড়াতাড়ি আমাদের মাঝে যুক্ত হবেন। দর্শক দেখছেন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট। আমরা কথা বলছি সিস্টেমিক স্ক্লেরোসিস রোগ এবং চিকিৎসা নিয়ে। এ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন। দর্শক, আমাদের সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড এবং পাওয়ার্ড বাই ইউপাসিট টপহাসিট। আমরা কথা বলছি সিস্টেমিক স্ক্লেরোসিস নিয়ে এবং আমরা অনেক কিছু জেনেছি এ সম্পর্কে। স্যার শুনতে পাচ্ছেন আমাকে?
স্যার আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি, জি। ধন্যবাদ স্যার। স্যার আমি যে বিষয়টি আসলে আমি জানতে শুনতে পাচ্ছি। চাচ্ছিলাম, জি স্যার যে বিষয়টি জানতে চাচ্ছিলাম যে যখন এই এই উপসর্গগুলো নিয়ে রোগীরা যখন আসছে, তার ডায়াগনোসিসটা কিভাবে হ্যালো, করছেন? শোনা যাচ্ছে? স্যার আপনি কি শুনছেন আমাকে? ডাক্তার আচ্ছা, মোহাম্মদ কামরুল হাসান আসলে শহীদ। এই রোগের অন্যতম ডায়াগনোসিসের প্রধান হলো ক্লিনিক্যাল ফিচার। হ্যাঁ, জি শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। জি। এই রোগটা অন্যতম ডায়াগনোসিস করতে আসলে ক্লিনিক্যাল ফিচার দিয়ে, মানে এই রোগটা আসলে যদি বলা হয় যে প্রধান হাতিয়ার হলো তার ক্লিনিক্যাল ফিচার, তার উপসর্গগুলো। সে আমাদের কাছে, পেশেন্ট আমাদের কাছে কিভাবে প্রেজেন্ট করে সেটা হলো মূল, মানে মানে মূল আপনার ডায়াগনোসিস করার মূল হাতিয়ার। যেমন যে সাধারণত সবচেয়ে কমন ফিচার যেটা আমরা বলি যে চামড়া শক্ত হয়ে যাওয়া। কোনো পেশেন্ট যদি আমাদের কাছে চামড়া শক্ত হয়ে আসে, জাস্ট এই একটা সিমটমই যথেষ্ট আসলে ডায়াগনোসিস করার জন্য। কারো কারো ক্ষেত্রে চামড়া শক্ত হওয়াটা একটু পরে আসে, সেক্ষেত্রে অন্যতম একটা প্রধান হাতিয়ার হলো আপনার হাতের আঙ্গুলগুলোতে সমস্যা হয়, যেটা আমরা বলি রেনর্স হওয়া, যে ঠান্ডা পানি রাখলে আঙ্গুলের রং পরিবর্তন হয়ে যাওয়া। এটা আমরা সহজেই আর্লি অবস্থায় নেল ফোল ক্যাপিলারি নামে একটা ছোট মেশিন আছে, সেই মেশিন দিয়ে আমরা ছোট ছোট আঙ্গুলগুলোতে চেক করে আমরা দেখতে পারি যে সেই পরিবর্তনগুলো আছে কিনা। এছাড়াও আপনার আদার সিমটম, যে খাবার গিলতে সমস্যা হওয়া, বুক জ্বালা পোড়া করা, আপনার হলো এক্স রে করলে দেখা যাচ্ছে ওখানে কিছু ফাইব্রোসিস হয়, লাংসে কিছু চেঞ্জ হয়, যে আপনার লাংস আমি বলছি শক্ত হয়ে যায়। এটা যদি আমি সহজ ভাষা বলি যে লাংসের টিস্যুগুলো শক্ত হয়ে যাওয়া, ফাইব্রোসিস হয়ে যাওয়া, সেটা আমরা এক্স রে করলে খুঁজে পাই বা সিটি স্ক্যান করলে আমরা পাই। এছাড়া যেহেতু হার্টের প্রবলেম হয়, আমরা ইকো করলে দেখা যায় হার্টের ভিতর প্রেশারটা বেশ বেড়ে যায়। এছাড়াও ব্লাড টেস্টের মাধ্যমে দেখা যায় কিছু অ্যান্টিবডি, আমি আপনার ফার্স্টে বলেছি যে শরীরে এই রোগে যখন হয় তখন কিছু অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টিবডি ডেভেলপ করে। সেই অ্যান্টিবডিগুলো দেখেও আমরা দেখা যায় এন্টি এসএল অ্যান্টিবডি, এন্টি সেন্ট্রোমিয়ার অ্যান্টিবডি আছে, যেগুলো দেখেও আমরা এই রোগটাকে ডায়াগনোসিস করতে পারি। কিন্তু যদি বলা হয় যে আসলে ডায়াগনোসিসের মূল হাতিয়ার কি, বলতে হবে যে আসলে ডায়াগনোসিসের মূল হাতিয়ার হলো পেশেন্টের উপসর্গ। শুধু উপসর্গ দেখেই আসলে আমরা এই রোগটাকে ডায়াগনোসিস করে ফেলতে পারি। এছাড়া কারো যদি সন্দেহ থাকে, সাথে সাথে কিছু যে আপনার ইনভেস্টিগেশন নামগুলো বললাম, যে নেল ফোল ক্যাপিলারি, আপনার এইচআরসিটি, ইকোকার্ডিওগ্রাফি, ব্লাডে কিছু অ্যান্টিবডি, এগুলো দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারি। ধন্যবাদ স্যার। স্যার এই অসুখের চিকিৎসাটা কেমন? স্যার চিকিৎসা সম্পর্কে একটু জানতে চাই। আসলে মোস্ট অফ দা আমাদের একটা আসলে কিছু কিছু জায়গাতে আমাদের একটু দুর্বলতা আছে। মোস্ট অফ দা সিস্টেমিক যে রিমাটিক ডিজিজ গুলো আছে, সেই ডিজিজ গুলো আসলে অনেকটা লং টার্ম ডিজিজ, মানে এগুলো আসলে বলা যায় যে কিওর হবে না কিন্তু কন্ট্রোল হবে। আমরা সহজ ভাষায় বলি যে এইগুলো হলো ডায়াবেটিস প্রেশারের মতো, যে আপনি যদি রেগুলার চিকিৎসা থাকেন তাহলে আপনি কন্ট্রোলে থাকবেন। কিন্তু অ্যাকচুয়ালি কিওর হওয়ার মতো চিকিৎসা আসলে পুরো পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কার হয় না। এই ক্ষেত্রে এটাই আমাদের আসলে দুর্বলতা, যে আমরা আসলে রোগটাকে কিওর করতে পারি না, কিন্তু রোগটাকে কন্ট্রোল করার জন্য আসলে অনেক ধরনের ওষুধই আছে। এবং সেটা আসলে পুরো চিকিৎসা পদ্ধতিতে ডিপেন্ড করে আসলে রোগী কি ধরনের ফিচার নিয়ে আসে সেটার উপর। এটা আসলে দুই ধরনের চিকিৎসা, একটা বলে আমরা নন ফার্মাকোলজিক্যাল, যে আপনি ঘরোয়া পদ্ধতি, ঘরোয়া মেজার কি, যেমন কারো যদি রেনস থাকে, যে ঠান্ডা পানি গেলে আঙ্গুলের রং পরিবর্তন হয়ে যাওয়া, তাহলে তার ক্ষেত্রে প্রধান কাজ হবে ঠান্ডা পানি না ধরা, সারা বছরই কুমকুমে গরম পানি দিয়ে কাজ করা, শীতকাল আসলে আপনার গরম কাপড় দিয়ে সারা শরীর মুড়িয়ে রাখা, হাত এবং পায়ে হাত মোজা, পা মোজা ইউজ করা। যেটা হলো কারণ কি, এই রোগে এবং হাত এবং পায়ের আঙ্গুলগুলোতে রেনস হয় এবং সবচেয়ে বেশি এফেক্টেড হয়। এটা হলো অন্যতম কারণ। এছাড়া দেখা যায় স্মোকিং অ্যাভয়েড করা, অ্যালকোহল অ্যাভয়েড করা, ক্যাফেন অ্যাভয়েড করা। এছাড়া কিছু ড্রাগ আছে যে ড্রাগগুলো ইউজ করলে এই সিমটমটা প্রিসিপিয়েট করতে পারে, সেটাকে অ্যাভয়েড করা। এছাড়া যদি দেখা যায় কারো চুলকানোর বিষয়, চুলকানোর যে ওষুধগুলো আছে অ্যান্টিহিস্টামিন, সেটা দেওয়া। তারপর আপনার লুব্রিকেন্ট জাতীয় যেটা যে আপনার অয়েল বা গ্লিসাইন দেওয়া, যাতে চামড়াটা যেহেতু ওই রোগী শুকনো হয়ে যায়, শুকনোটা না থাকে, একটু ড্রাই থাকে, সেটা হওয়া। এবং বাকি চিকিৎসাগুলো ডিপেন্ড করে আসলে আপনার কোন সিস্টেমকে ইনভলভ করে। যেমন চামড়া শক্ত হয়ে গেলে সেই সাথে আমরা দিতে পারি আপনার মেথোড্রেক্সেট অ্যাজাথ্রিপাইন নামের ড্রাগ আছে, যে ড্রাগগুলো দিলে আমাদের চামড়াগুলো একটু নরম হয়। যদি আপনার রেনোস ফেনোমেন হয়, যেটা বললাম যে আঙ্গুলের রং পরিবর্তন হয়ে যাওয়া, সেক্ষেত্রে আমাদের কয়েক রকম ড্রাগ আছে, যেমন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ফসফোডায়াস্টেস ইনহিবিটর, এন্ডোথেরিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, এই ড্রাগগুলো আমরা দিতে পারি। লাংস বা হার্টে যদি ইনভলভ হয়, সেক্ষেত্রে সেটার জন্য আলাদা আমার স্পেসিফিক ড্রাগ আছে। তার মানে বলতে চাই আসলে এই পুরো চিকিৎসা পদ্ধতিটা ডিপেন্ড করবে আসলে আপনার কোন সিস্টেমকে ইনভলভ করছে, কি কি সিমটম হচ্ছে, ঠিক সেটার উপর ডিপেন্ড করে আসলে আমাকে একই ধরনের চিকিৎসা দিতে হবে। আর যদি আমি মোদ্দা কথা বলি, যে যেটা সবার জন্য কমন, যে যদি রেনস থাকে অবশ্যই ঠান্ডা পানি না ধরা, সারা বছর কুমকুমে গরম পানি ইউজ করা, এবং শীতকালে হাত
পা মোজা ইউজ করা এবং শীতকে জন্য সারা শরীর ভালোভাবে কাপড় দিয়ে আবরণ করে রাখা, যাতে রেনস্ট না হয়। কারণ রেনস্ট কি করে, যদি যদি রেনস্ট প্রপারলি ট্রিটমেন্ট না হয় তখন হয়ে যায় সেই টিস্যুটা মরে যায়, যেটাকে আমরা বলি ইস্কিমিয়া হয়, ঘা হয়, এবং সেটাকে ট্রিটমেন্ট করা আসলে খুব কষ্টসাধ্য হয়ে যায় রোগীর জন্য এবং ডাক্তারের জন্য, দুজনের জন্য। ধন্যবাদ স্যার। স্যার, আমরা আমাদের দেশের মানুষের একটা প্রবণতা আছে, আমরা আসলে সহজে চিকিৎসকের কাছে যেতে চাই না। একেবারে যখন একটা রোগ খুব প্রোগ্রেস করে ফেলে, তখন হয়তো আমরা সিমটম আর সহ্য করতে পারি না, তখন চিকিৎসকের কাছে যাই। স্যার, এই সিস্টেমিক স্ক্লেরোসিসের বিভিন্ন উপসর্গ আছে, এই উপসর্গ সম্পর্কে হয়তো অনেকেই জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। স্যার, আমি যে বিষয়টি জানতে চাচ্ছি যে এই সিস্টেমিক স্ক্লেরোসিস রোগটি যদি সময় মতো চিকিৎসা না করা হয়, তার কি কি জটিলতা হতে পারে? যে সিংহজাম হয়, তাহলে বললাম যে আস্তে আস্তে হাতের আঙ্গুলগুলো, চামড়াগুলো শক্ত থাকবে, হাতের আঙ্গুলগুলো বাঁকা হয়ে যাবে, যেগুলো পার্মানেন্ট ড্যামেজ, পার্মানেন্টলি বাঁকা হয়ে যাবে। এক, দুই নম্বর হলো রেনস, সেখানে আঙ্গুলি ইনফেকশন হয়ে পচন ধরে সেই আঙ্গুলগুলো হয়তো কেটে ফেলা লাগতে পারে। তারপর হলো আপনার লাংস আস্তে আস্তে পার্মানেন্টলি শক্ত হয়ে যাবে। মানে বলা যায় যদি মৃত্যুর অন্যতম প্রধান কারণ বলা হয় দুই তিনটি কারণ এই রোগে, তার ভিতরে একটি হলো হার্ট এবং লাংসকে যদি তারা এফেক্ট করে। লাংস হলে লাংসের টিস্যুগুলো আস্তে আস্তে শক্ত হতে থাকে, যেটাকে বলি আমরা ফাইব্রোসিস। এবং কি হয়, লাংসের ক্যাপাসিটি কমে যায়, পেশেন্টের শ্বাসকষ্ট হয় এবং আস্তে আস্তে পেশেন্টের মৃত্যুর দিকে ধাবিত হয়। এছাড়া একটি যে প্রবলেম হয় সেটা হলো আপনার সবচেয়ে বেশি হার্টের সমস্যা। হার্টের যেটা বলি পালমোনারি আর্টেরিয়াল প্রেশার, সেই প্রেশারটা বেড়ে থাকে এবং হার্ট তার কর্মক্ষমতা কমে যেতে থাকে। সুতরাং এই প্রবলেম, কয়েকটা প্রবলেম সবচেয়ে বেশি হয় এবং এগুলো পেশেন্টকে আসলে তার লাইফ স্টাইল, যে নর্মাল যে লাইফ স্টাইল, সেটাকে লিড। এছাড়া যেটা প্রবলেম হয় যে তার খাদ্য নালী যেটা এফেক্টেড হয়, সেটা আমি আগেও বলেছি যে খাবার গিলতে সমস্যা হওয়া, গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যাওয়া, বুকে আপনার যে জ্বালা পোড়া বেশি করা, রিফ্লাক্স যেটা বলি, যে খাবার উঠে আসা, পেটে যেটা খেয়েছেন সেটা আবার খাদ্য নালীর উপরে ইসোফেগাস চলে আসে, সেখানে জ্বালা পোড়া করা, এই প্রবলেমগুলো বেশি হয়। এবং এগুলো ধন্যবাদ স্যার। আস্তে আস্তে জি স্যার। হয়ে যাবে, সেটা কিন্তু ইরিভার্সেবল, সেটা কিন্তু রিভার্স করা যায় না ম্যাক্সিমাম ক্ষেত্রে। সুতরাং আর্লি চিকিৎসা করলে আমরা অন্তত সেই ড্যামেজগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারি, যে ড্যামেজগুলো হবে না। ধন্যবাদ স্যার। সুতরাং আসলে সিস্টেমিক স্ক্লেরোসিসে যারা আক্রান্ত আছেন তাদের আর্লি ডিটেকশনটা জরুরি এবং সেই সাথে রোগটাকে নিয়ন্ত্রণে রাখা জরুরি চিকিৎসার মাধ্যমে। এবং স্যার বিভিন্ন নিয়মের কথা বলেছেন, সেই নিয়মগুলো মেনে চলতে হবে দর্শক। আর স্যার, এই সিস্টেমিক স্ক্লেরোসিস প্রতিরোধ করার কি কোনো উপায় আছে স্যার? সরি, আমি কোশ্চেন বুঝিনি। স্যার, আমি আবার বলছি, সিস্টেমিক স্ক্লেরোসিস এই অসুখটি স্যার প্রতিরোধ করার কোনো উপায় আছে কি? আসলে কোনো আসলে অ্যাকচুয়ালি আমি ফার্স্টে বলছি এটা অটোইমিউন ডিজিজ। অ্যাকচুয়ালি কোনো অটোইমিউন ডিজিজ আসলে আসলে প্রিভেন্ট করার আসলে অ্যাকচুয়ালি কোনো উপায় নেই, বা বোঝার উপায় নেই আসলে কার হবে। মানে এই রোগটাতে আসলে কে আক্রান্ত হবে সেটা বোঝার যেহেতু কোনো উপায় নেই, আসলে এটা আসলে প্রিভেনশন করার আসলে অ্যাকচুয়ালি আসলে কোনো উপায় বা মেজার নেই যে এই জিনিসগুলো করলে আমরা না হতে পারে। তবে আমরা ইন জেনারেল বলতে পারি যে কেউ যদি হেলদি লাইফ লিড করে, স্মোকিং না করে, কারণ বলেছি আমি আগে যে স্মোকিং একটি কারণ, এটাই প্রধান কারণ না, একটি কারণ। কারো কারো ক্ষেত্রে দেখা যায় স্মোকিংটা একটা প্রিসিডিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। সুতরাং স্মোকিংটা না করা, পেশেন্ট হেলদি লাইফ লিড করা, শাকসবজি ফলমূল ভালো খাওয়া, এগুলো আসলে ইন জেনারেল কথাবার্তা, কিন্তু এটা কোনো স্পেসিফিক না যে এটা করলে আপনি এই রোগে আক্রান্ত হবেন না, ব্যাপারটা এটা না। যে কেউ এগুলো না করেও যে কেউ এটাতে আক্রান্ত হতে পারে। বাট আমরা বলি যে কেউ যদি একটা নর্মাল হেলদি লাইফ লিড করে, হয়তো আমরা আশা করতে পারি যে এই রোগে আক্রান্ত হওয়ার চান্স কমে যাবে, কিন্তু এটা নট অ্যাবসলিউট যে এটা হলে হবেই না এরকম কিছু না। তো মনে করেন আপনি বলতে পারেন যে স্মোকিং একটা কারণ, সুতরাং আমি বলতে পারি যে স্মোকিং করলে হয়তো এটা না হওয়ার চান্সটা বেড়ে যাবে, যেটা হবে না, কিন্তু হবেই না এই গ্যারান্টি দেওয়া যাবে না, কারণ স্মোকিং না করেও অনেক মানুষ হচ্ছে। কারণ যেহেতু এই রোগটা প্রধানত হয় ফিমেলদের, এবং আমাদের দেশে ফিমেল পার্সনদের খুব কমই স্মোকিং করে, কিন্তু তাদের কিন্তু হচ্ছে। সুতরাং স্মোকিং না করলে যে হবে না তা না, কিন্তু না করলে হওয়ার চান্সটা কমে যাবে।
ধন্যবাদ স্যার। স্যার, সিস্টেমিক স্ক্লেরোসিস সম্পর্কে অনেক কিছু শিখেছি স্যার আজ। আমরা আমাদের দর্শকরা যারা আছেন, বিশেষ করে স্যার সিস্টেমিক স্ক্লেরোসিসে যারা আক্রান্ত আছেন, তাদের উদ্দেশ্যে স্যার কোনো পরামর্শ উপদেশ যদি দেয়ার থাকে স্যার, একটু প্লিজ যদি বলতেন। আমি আবার বলেছি, এই ডিজিজগুলোতে যে ড্যামেজ হয় সেটা অলমোস্ট পার্মানেন্ট, যেটা একবার ড্যামেজ হয়ে যাবে সেটা পার্মানেন্ট ড্যামেজ। সুতরাং এই রোগটা যদি কেউ বুঝতে পারে যে তার চামড়া শক্ত হয়ে যাচ্ছে, এক নাম্বার টু, ঠান্ডা পানি লাগলে আঙ্গুলের রং পরিবর্তন হয়, যেটাকে আমরা খুব ইম্পর্টেন্স দিই। ঠান্ডা পানি লাগলে আঙ্গুলের রং পরিবর্তন হয়, লাল, নীল, সাদা, ফার্স্ট হয় সাদা হয়, তারপর নীল এবং পরবর্তীতে লাল হয়। এই রং পরিবর্তন যদি হয়, হাতের গোড়াতে যদি ঘা, আঙ্গুলের মাথাতে যদি ঘা হয়, এই প্রবলেমগুলো যদি হয় তাহলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রিমাটোলজিস্টের সাথে আসলে কন্ট্যাক্ট করা, এবং রিমাটোলজিস্ট যাওয়াটা আসলে মূল ব্যাপারটা হয়ে দাঁড়াবে। কারণ হলে কি আমরা আর্লি মেজার করে যে পার্মানেন্ট ড্যামেজ গুলো হয় সেই ড্যামেজ গুলো আমরা প্রিভেন্ট করতে পারবো। সুতরাং কারো যদি চামড়া শক্ত হয়ে যায়, রেনল্ডস ফেনোমেন হয়, মানে আঙ্গুলের রং পরিবর্তন হয়, শ্বাসকষ্ট হয়, হাতের আঙ্গুলগুলো কালো হয়ে যায়, তাহলে অবশ্যই না অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তার নিকটস্থ রিমোটোলজিস্টের সাথে সে কন্ট্যাক্ট করে। ধন্যবাদ স্যার। স্যার, আপনি আমাদেরকে এতক্ষণ সময় দিয়েছেন এবং আজ অনেক কিছু জানিয়েছেন, অনেক তথ্য পরামর্শ দিয়েছেন। স্যার, আপনাকে আবারও ধন্যবাদ জানাই এবং সেই সাথে আপনার সুস্থতা এবং আপনার সাফল্য কামনা করছি। দর্শক, আমাদের সাথে যারা ছিলেন, আজ আমরা শিখেছি সিস্টেমিক স্ক্লেরোসিস সম্পর্কে এবং আমরা অনেক কিছু জানতে পেরেছি, যেগুলো আমি আশা রাখছি আমাদের যারা আমরা সিস্টেমিক স্ক্লেরোসিসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছি তাদের কাজে লাগবে, কিংবা যারা এই অসুখে ইতোমধ্যেই আক্রান্ত আছেন তারা উপকৃত হয়েছেন। এবং দর্শক, সিস্টেমিক স্ক্লেরোসিস রোগ সম্পর্কে আসলে যারা জানেন না, তারা আমার মনে হয় যে এই লাইভটি যত বেশি বেশি শেয়ার হবে তাদের কাছে এই তথ্যগুলো তত সহজে পৌঁছে যাবে। আর দর্শক, দেখছিলেন ফ্রাইডে নাইট উইথ রুমাটোলজিস্ট। আমরা কথা বলেছি সিস্টেমিক স্ক্লেরোসিস রোগ এবং চিকিৎসা নিয়ে। আমাদের আজকের আয়োজনের সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড এবং পাওয়ার্ড বাই ইউপাসিড টপাসিড। দর্শক, পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের আয়োজন এখানেই শেষ করছি। আমি ডাক্তার শারমিনা হাসান। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.